কল্যাণী ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো বা হিস্ট্রি মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে মেজর থার্ড পেপারটি রয়েছে বা মেজর 13 পেপারটি রয়েছে বা 7.3 যে পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস ও আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির সিলেবাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং এর যে সাজেশন সেই সাজেশন নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। এর আগের একটি ভিডিওতে তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে অর্থাৎ 7.1 বা 11 নম্বর বা ফার্স্ট পেপার মেজর, এই পেপারটি যেটা আধুনিক ভারতের ইতিহাস তার সিলেবাস নিয়ে আলোচনা করেছি, তার সাজেশন নিয়েও আলোচনা করেছি একটি ভিডিওতে, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাই এখন দেখো যে মেজর 3 বা 13 বা 7.3 যে পেপারটি রয়েছে তোমাদের আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির যে সাজেশন আমি তোমাদেরকে প্রোভাইড করছি, এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমাদের সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর পাবে এবং তোমাদের সাজেশন ছাড়াও সিলেবাস কেন্দ্রিক আরো একাধিক প্রশ্নের উত্তর তোমরা এই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে। তোমাদের সাজেশনের প্রশ্নগুলো যদি বাংলায় লিখে ইউটিউবে সার্চ করো, তাতেই আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো দেখো এখন আমরা একটু আলোচনা করে নেবো যে সিলেবাসে কি রয়েছে। মেজর 3 বা 13 বা 7.3 এই যে পেপারটি, এটি হচ্ছে আধুনিক ইউরোপের ইতিহাস। আধুনিক ইউরোপের ইতিহাস অনেক আগে থেকে শুরু হচ্ছে, আমরা জানি যে ফরাসি বিপ্লব থেকে। তা ফরাসি বিপ্লবের এই অংশটা তোমরা এর আগের সেমিস্টারে পড়েছো। তোমাদের এখানে প্রথম বিশ্বযুদ্ধ থেকে একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করে একেবারে 1990 সাল পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ 1914 থেকে যদি আমরা ধরি প্রথম বিশ্বযুদ্ধ এবং 1991-এ সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত, এই প্রায় 70 বছরের আন্তর্জাতিক ইউরোপের ইতিহাস আমাদেরকে এই পেপারে পড়তে হবে। দেখো 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ হয়, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফল। প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি হয় এই যুদ্ধের মীমাংসার জন্য, সেই ভার্সাই সন্ধির কারণ ফলাফল। এরপর ফ্রান্স সবসময় নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে, যে সেভাবে জার্মানি হয়তো আবারও আক্রমণ করতে পারে ফ্রান্সকে। এই জন্য ফ্রান্স তার নিরাপত্তার জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা করে, যার সূত্র ধরে লোকার্নো চুক্তি, কেলকব্রিয়া চুক্তি এগুলো হয়। এবং এই যে তার নিরাপত্তার অন্বেষণ করা, নিরাপত্তার সন্ধান করা ফ্রান্সের, এটা একটা বড় প্রশ্ন হয়। আবার এই সময়ে ইতালিতে মুসোলিনির উত্থান ঘটে এবং ফ্যাসিবাদের উত্থান ঘটে। আবার একই সময়ে জার্মানিতে হিটলারের উত্থান ঘটে, তার যে নাৎসিবাদ তার উত্থান ঘটে এবং হিটলার একে একে ভার্সাই সন্ধিগুলোকে ভঙ্গ করে বিভিন্ন দেশ দখল করতে থাকে, যার ফলে আন্তর্জাতিক রাজনীতি জটিল হয়ে ওঠে এবং হিটলারের এই যে বিদেশ নীতি, পররাষ্ট্র নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক কারণ রয়েছে, সেখানে হিটলার কতটা দায়ী, তার বৈদেশিক নীতি কতটা দায়ী, মুসোলিনির উত্থান কিভাবে হচ্ছে। আবার এই সময়টা এই 1919 থেকে 1939 যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগ পর্যন্ত, এই সময়টা ইংল্যান্ড আর ফ্রান্স হিটলারকে তোষণ করে গেছে। তারা রাশিয়াকে ভয় পেত, ইংল্যান্ড ফ্রান্স, এবং রাশিয়াকে দমন করার জন্য তারা জার্মানিকে উৎসাহ দিয়ে গেছে, হিটলারকে উৎসাহ দিয়ে গেছে। অর্থাৎ তাদের এই তোষণ নীতিটাকে। আবার প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপর অনেকটা ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয়, 660 কোটি পাউন্ডের ক্ষতিপূরণ, যা জার্মানি দিতে পারে না। ফলে এই ক্ষতিপূরণ সমস্যা দেখা দেয় এবং তাকে কেন্দ্র করে ডাওয়েস পরিকল্পনা, ইয়ং পরিকল্পনা এগুলো কিন্তু হয়। তো এগুলো সব আমাদেরকে পড়তে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু পর্যন্ত, 1939 পর্যন্ত। 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ফলাফল আমাদের জানতে হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 পর্যন্ত চলছে। 1945-এর পর এই বিশ্বযুদ্ধের অবসান কল্পে দুটি সম্মেলন হয়, ইয়াল্টা এবং পটসডাম সম্মেলন। আবার এর একটু আগে যদি আমরা দেখি, 1919 সালে রাশিয়াতে সমাজতান্ত্রিক সরকার, কমিউনিস্ট সরকার, বামপন্থী সরকার প্রতিষ্ঠিত হয় লেনিনের নেতৃত্বে। রাশিয়ায় যে রোমানভ রাজবংশ রাজত্ব করত, সেই বংশকে হটিয়ে সেখানে সর্বহারা সাধারণ মানুষের সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক সরকার। 1945-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে বা শেষের পথে, তখন একদিকে কিন্তু রয়েছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকা। অর্থাৎ আমেরিকা রাশিয়া একসাথে যুদ্ধ করছে জার্মানি ইতালির বিরুদ্ধে। এই যুদ্ধের শেষের দিকে বিভিন্ন জায়গায় যেগুলো এই জাপান জার্মানির কাছ থেকে উদ্ধার করা হয়েছে, সেই সমস্ত জায়গার দখলদারি কার হাতে থাকবে, এটা নিয়ে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে মতানৈক্য করতে থাকে, বিরোধ বাঁধে। এবং আদর্শগত একটা ব্যাপারও ছিল, কারণ আমেরিকা ছিল পুঁজিবাদী দেশ, গণতান্ত্রিক পুঁজিবাদী দেশ, তারা মালিকদের দেশ। আর রাশিয়া ছিল সর্বসাধারণ মানুষের
খেটে খাওয়া মানুষের, কৃষক শ্রমিকের দেশ। ফলে একটা গরিব লোকের দেশ, একটা বড় লোকের দেশ, দুই দেশের মধ্যে শত্রুভাবাপন্ন একটা মনোভাব কিন্তু ছিলই। এবং আমেরিকা কখনোই পছন্দ করতো না রাশিয়ার এই বামপন্থী সরকারকে। ফলে একটা মতাদর্শগত একটা বিরোধ বাধে এবং দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই সমগ্র বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদিকে ছিল আমেরিকার নেতৃত্বাধীন কিছু দেশের একটা জোট, পুঁজিবাদী জোট, যাকে আমরা প্রথম বিশ্ব বলি। আর অন্যদিকে ছিল সোভিয়েত রাশিয়া, অর্থাৎ এই রাশিয়া তার পার্শ্ববর্তী বিভিন্ন ছোট ছোট দেশগুলোকে একজোট করে নিয়ে হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড, এই সমস্ত দেশগুলোকে বিভিন্ন ছলে বলে সেখানে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করে এই 8-9টা দেশকে নিয়ে একটা বলয় তৈরি করে সোভিয়েত ইউনিয়ন। তাই এই জায়গাটাকে আমরা বলি দ্বিতীয় বিশ্ব। তাহলে সমগ্র পৃথিবী হয় প্রথম বিশ্ব নয় দ্বিতীয় বিশ্ব, এই দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং প্রতিটা দেশ কোনো না কোনো জোটে কিন্তু অংশগ্রহণ করছে। এই সময় 1947 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি কোনো জোটে যাননি, তিনি নিরপেক্ষ ছিলেন। তিনি একটা নতুন নীতি নিয়ে আসেন বিশ্বের প্রেক্ষাপটে, জোট নিরপেক্ষ নীতি। তো এই জোট নিরপেক্ষ নীতি জনপ্রিয় হয়, এটাও আমাদেরকে পড়তে হয়। আবার এই আমেরিকার নেতৃত্বে প্রথম বিশ্ব এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে এই দ্বিতীয় বিশ্ব। এর বাইরে যে সমস্ত দেশগুলো রয়েছে, যেমন এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার দরিদ্র দেশ, যেগুলো সবে স্বাধীন হয়েছে বা হয়তো স্বাধীনতা পাবে, এই দেশগুলোকে আমরা বলি তৃতীয় বিশ্বের দেশ। এই তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য বা কি আছে সেটা আমাদের জানতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং রাশিয়া, অর্থাৎ প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্বের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়, যেটা পরবর্তী 40 বছর কিন্তু ইউরোপে ছিল। কখনোই আমেরিকা রাশিয়া সরাসরি যুদ্ধ বাঁধেনি, কিন্তু যুদ্ধ বাঁধার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন ঘটনা, আন্তর্জাতিক ঘটনা ঘটেছে এবং যখনই সেই ঘটনাটা ঘটছে বা সংকটটা ঘটছে, তার একদিকে রাশিয়া আর একদিকে আমেরিকা চলে আসছে এবং সেখানে দর কষাকষি করছে এবং দুই দেশের মধ্যে কিন্তু ফাইট বাঁধার উপক্রম হচ্ছে। আন্তর্জাতিক এরকম বিভিন্ন ঘটনা ঘটেছিল যেগুলোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কিন্তু যুদ্ধ বাঁধতে পারতো, কিন্তু যুদ্ধ বাঁধেনি। যুদ্ধ না বাঁধলেও এই 40 বছর দুই দেশের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ কিন্তু লেগেছিল, একটা মানসিক যুদ্ধ লেগেছিল, যাকে আমরা স্নায়ু যুদ্ধ বলি। এবং যেহেতু সরাসরি যুদ্ধ বাঁধেনি, তাই এটাকে আমরা বলছি কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ। এই ঠান্ডা যুদ্ধের উদ্ভব কিভাবে হয়, এর বৈশিষ্ট্য কি, ঠান্ডা যুদ্ধের অবসান কিভাবে হয়, এর মতাদর্শগত দিকগুলো কি। আবার এই 40 বছরের ঠান্ডা যুদ্ধের এই পিরিয়ডে যে সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব প্রবল আকার ধারণ করে, সেই সংকটগুলোকে আমাদেরকে পড়তে হবে। যেমন ভিয়েতনাম সংকট, কোরিয়া সংকট, বার্লিন সংকট, সুয়েজ সংকট, এগুলোকে আমাদেরকে পড়তে হবে। এগুলো খুব বড় বড় একটা সংকট বিশ্বের ইতিহাসে। প্যালেস্টাইন সমস্যা, আরব ইসরায়েল দ্বন্দ্ব, এগুলো কিন্তু সব এই ঠান্ডা যুদ্ধের এই পিরিয়ডের মধ্যে চলছে। সোভিয়েত ইউনিয়ন 1991 সালে তা ভেঙে পড়ে, পতন ঘটে। এই পতনের কাণ্ডারি ছিলেন ক্রুশ্চেভ। তা ক্রুশ্চেভ গ্লাসনস্ত পেরেস্ত্রোইকা বলে দুটো নীতি নেন, একটা মুক্ত মন আর একটা হচ্ছে অর্থনীতি, মুক্ত অর্থনীতি। এর ফলে সোভিয়েত ইউনিয়ন যে দেশগুলোকে নিয়ে গড়ে তোলা হয়েছিল তারা সব স্বাধীন হয়ে যায়, সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে যায় এবং সোভিয়েত ইউনিয়ন 1991 সালে এর পতন ঘটে। তাহলে আগে বিশ্ব ছিল দুটি মেরু, এক মেরু এবং দ্বিমেরু, কিন্তু এখন আর দ্বিমেরু থাকছে না, এখন এক মেরু হয়ে যাচ্ছে। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ভব ঘটছে, তার একাধিপত্য বাড়ছে, সমগ্র বিশ্ব সে এক মেরুতে পরিণত করছে এবং আমেরিকার যে ডলার, সে ডলার সাম্রাজ্যবাদ সারা বিশ্ব জুড়ে গড়ে তুলছে। এবং আমেরিকা এই ঠান্ডা যুদ্ধের টাইমে রাশিয়াকে ঠেকানোর জন্য বিভিন্ন দেশকে নিয়ে সামরিক জোট বানিয়েছিল, যেমন ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সিয়াটো, সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, এশিয়ান, সার্ক, এরকম বিভিন্ন সংগঠন তৈরি হয়। সোভিয়েত রাশিয়াও বসেছিল না, সে ওয়ারাস চুক্তি করে, হ্যাঁ, এবং কমিকন গড়ে তোলে। এই সময়ে কিন্তু আমাদেরকে এই সময় পড়তে হয়। রাশিয়ার লেনিনের মৃত্যুর পর, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই রাশিয়ার যে রাষ্ট্রপ্রধান ছিলেন তার নাম স্টালিন। স্টালিনকে লৌহ মানব বলা হয়, তিনি এই সোভিয়েত ইউনিয়নের মেন কাণ্ডারি। অর্থাৎ তার যে নীতি, বৈদেশিক নীতি, তাকে আমরা বলি স্টালিনবাদ বা স্টালিনীকরণ। তিনি সোভিয়েত ইউনিয়ন কিভাবে তৈরি করেছিলেন? তিনি সোভিয়েত ইউনিয়ন তৈরি করেন পূর্ব ইউরোপে। তা পূর্ব ইউরোপে এই যে রুশীকরণ পদ্ধতি, রাশিয়ার নিজস্ব পদ্ধতি সেখানে প্রয়োগ করা হয়। এই রুশীকরণ পদ্ধতিটা কি ছিল, অর্থাৎ স্টালিনীকরণ বা স্টালিনীবাদটা কি বা এই রুশীকরণ পদ্ধতি কি, আমাদেরকে পড়তে হয়। এরপরে ক্রুশ্চেভ যখন ক্ষমতায় আসেন, তখন তিনি স্টালিনের এই নীতি থেকে সরে আসেন, অনেকটা সহজ সরল নীতি নেন এবং এই ঠান্ডা লড়াইয়ের অবসান তিনি চেয়েছিলেন। তার জন্য তিনি অনেকটা নরমপন্থী নীতি নেন, অর্থাৎ স্টালিনীকরণের উল্টো দিকে তিনি হাঁটেন, যাকে আমরা বলি অবস্টালিনবাদ। এই অবস্টালিনবাদ আমাদেরকে পড়তে হয়।
এবং একটা সময় সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। কেন পতন হয়, কিভাবে পতন হয়, তার কারণগুলো কি, এবং এই পতনে কুরুসেভের অনেকটা ভূমিকা ছিল, সেই ভূমিকাটা কি। তো এই সব কিছু নিয়ে আমাদেরকে পড়তে হবে এই পেপারে। অনেকটা বড় সিলেবাস, অ্যাকচুয়ালি অনার্সের দুটো প্রপার বড় মানে পেপারকে একসাথে যুক্ত করে তোমাদেরকে এই পেপারটা কিন্তু রাখা হয়েছে। এটা অনেক বড় পেপার, একেবারে সেই প্রথম বিশ্বযুদ্ধ থেকে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত এই অংশটা আধুনিক ইউরোপের ইতিহাস এবং ঠান্ডা যুদ্ধের এই সময়টাকে আমরা বলি আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। এই দুটো অংশই একসাথে তোমাদেরকে এই থার্ড পেপারে বা 13 পেপারে বা 7.3 এই পেপারে পড়তে হচ্ছে। এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর আমি এক একটা প্রশ্ন ধরে ধরে ডিটেলসে আলোচনা করে তার হ্যান্ড রাইটিং কোয়ালিটি নোটস এই ভিডিওর মাধ্যমে দিয়েছি। তোমরা প্লেলিস্টে একবার চেক করলেই দেখতে পাবে সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। এখন অন স্ক্রিনে তুলে ধরছি এই 13 পেপার বা থার্ড পেপার মেজর 3 পেপার বা 7.3 এই পেপারটির ফাইনাল সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। কল্যাণী ইউনিভার্সিটি 7 সেম হিস্ট্রি মেজর 7.3 বা 13 পেপার বা থার্ড পেপার সাজেশন 2026 গ্রুপে 10 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো পড়বে। 1870 থেকে 1914 পর্যন্ত নব্য সাম্রাজ্যবাদের যুগ ব্যাখ্যা করো। পরটি প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। পরটি ভার্সাই সন্ধির প্রধান শর্তগুলির মূল্যায়ন করো। পরটি লিগ অফ নেশনসের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। ঠান্ডা লড়াইয়ের আদর্শগত প্রেক্ষাপট আলোচনা করো। কোরিয়া সংকট, ভিয়েতনাম সংকট, কিউবা সংকট, যে কোনো একটা সংকট পরীক্ষায় আসতে পারে। তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। পরেরটি দেখো, পূর্ব ইউরোপে রুশীকরণ পদ্ধতি আলোচনা করো বা স্টালিনীকরণ বলতে কি বোঝো। 1924 থেকে 45 পর্যন্ত স্টালিনের বিদেশ নীতি বা স্টালিনীকরণ। 1929 থেকে 33 পর্যন্ত অর্থনৈতিক মহামন্দার কারণ প্রকৃতি। তৃতীয় বিশ্বের উত্থান ও বৈশিষ্ট্য। গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হয়েছিল। গুস্তাভ স্ট্রেসম্যানের বিদেশ নীতির মূল্যায়ন করুন। অবস্টালিনবাদ বা নি স্টালিনীকরণ সম্পর্কে লেখো। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ফ্রান্সের নিরাপত্তার সন্ধান সম্পর্কে লেখো। শেষ প্রশ্ন, তোষণ নীতির সমালোচনামূলক আলোচনা করো। আরেকটি প্রশ্ন কিন্তু আসে এই পেপার থেকে, সেটি হচ্ছে বিশ্বায়ন সম্পর্কে প্রবন্ধ লেখো। পারলে তোমরা সেই প্রশ্নটিও দেখবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর লিখতে হবে। লোকার্নো চুক্তির গুরুত্ব বা আসতে পারে মিউনিক চুক্তির গুরুত্ব। রুশ জার্মান অনাক্রমণ চুক্তির গুরুত্ব। 3টি চুক্তি আছে, মিউনিক, লোকার্নো, রুশ জার্মান, যে কোনো একটা পরীক্ষায় আসবে। সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের অভিমত। ক্ষতিপূরণ সমস্যা বা এই ক্ষতিপূরণ সমস্যার মধ্যে ডাওয়েস পরিকল্পনা এবং ইয়ং পরিকল্পনা আছে, যে কোনো একটা আবার ঘুরিয়ে টিকা দিতে পারে। উইলসনের 14 দফা শর্ত। ইতালিতে মুসোলিনির উত্থান বা ফ্যাসিবাদের উত্থান। জার্মানিতে নাসিবাদের উত্থান। স্পেনের গৃহযুদ্ধের কারণ ফলাফল, এটা বড়তেও আসতে পারে। দ্বিমেরুকরণ বলতে কি বোঝো। গ্লাসনস্ত প্রেস্তরিকা কাকে বলে। কনসার্ট অফ ইউরোপ বা শক্তি সমবায়। রোম বার্লিন টোকিও অক্ষশক্তি গঠন। ভাইমার প্রজাতন্ত্র। রুশ সোভিয়েত সম্পর্ক। নিউ ডিল পলিসি, নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি। বার্লিন সংকট, সুয়েজ সংকট, হাঙ্গেরি সংকট। পরটি সোভিয়েত ইউনিয়নের পতনে গর্বাচভ কতটা দায়ী ছিল, এটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। পার্ল হারবার আক্রমণ, জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ফলাফল, এটাও বড়তে আসতে পারে। পরটি মুসোলিনির আবিসিনিয়া আক্রমণ, এটাও কিন্তু বড়তে আসতে পারে। তাই এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়বে। এই সব প্রশ্নের উত্তর চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এই যে সুয়েজ সংকট, বার্লিন সংকট, এইভাবে যদি তোমরা লিখে ইউটিউবে সার্চ করো, তাতেই আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তোমাদের বাদবাকি অন্যান্য পেপারের মধ্যে তোমাদের ফার্স্ট পেপারেরও সাজেশন, তার অ্যান্সার চ্যানেলে আপলোড করেছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমাদের বাদবাকি আর 2টি পেপারের সাজেশন, তার অ্যান্সার নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।